সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির 10ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। মনসুর সোফায় আতশোয়া হয়ে আছে। সোভান সাহেবের কারণেই সে এমনভাবে বসা। সোভান সাহেব চান যে সে আরাম করে বসে ক্ষুধা সম্পর্কে তার অভিজ্ঞতার লেখাটা শুনে। মনসুর একবার শুধু ক্ষীণ স্বরে বলল, স্যার, লেখাটা কত পৃষ্ঠা? সোভান সাহেব বললেন, 322 পৃষ্ঠা হয়েছে, এখনো লিখছি, আরো বাড়বে। মনসুর হতভম্ব হয়ে বলল, সবটা আজ শোনাবেন? হ্যাঁ, নয়তো ফ্লো ঠিক থাকে না। ফ্লো থাকাটা খুব দরকার। একসঙ্গে না শুনলে তুমি পরিষ্কার বুঝতে পারবে না। তা ঠিক। তুমি আরাম করে পা তুলে বসো, খুব মন দিয়ে শুনবে, কিচ্ছু মিস করবে না। জি আচ্ছা। আর পড়ার সময় হুঁ হা এইসব কিছু বলবে না, এতে আমার অসুবিধা হয়, কনসেন্ট্রেশন কেটে যায়। আমি কিছু বলবো না স্যার। ভেরি গুড। সোভান সাহেব শুরু করলেন এবং অতি দ্রুত পড়ে যেতে লাগলেন। ঘণ্টাখানিক পার হবার আগেই ঘরে ঢুকল ফরিদ। সোভান সাহেবকে থামিয়ে বলল, দুলাভাই, আপনার কাইন্ড পারমিশন নিয়ে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? যাকে আপনি লেখাপড়া শোনাচ্ছেন সেই গাধা ঘুমোচ্ছে, তাকিয়ে দেখুন, হাঁ করে ঘুমোচ্ছে। সোভান সাহেব তাকালেন এবং তার মন সত্যি সত্যি খুব খারাপ হয়ে গেল। আসলেই তাই, ডাক্তার ঘুমোচ্ছে, হাঁ করে ঘুমোচ্ছে। সোভান সাহেব উচ্চস্বরে ডাকলেন, মিলে মিলে। সেই শব্দেও ডাক্তারের ঘুম ভাঙল না, কয়েকবার শুধু ঠোঁট কাঁপল। মিলি পাশে এসে দাঁড়াবার পর সোভান সাহেব বললেন, ডাক্তারের মাথার নিচে একটা বালিশ দাও তো মা, ও ঘুমিয়ে পড়েছে। ক্ষুধা বিষয়ক আমার এই জটিল লেখা পড়তে পড়তে যে কেউ ঘুমিয়ে পড়তে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। মনটাই খারাপ হয়ে গেল। মিলি ডাক্তারের মাথার নিচে একটা বালিশ দিয়ে দিল, পাতলা চাদরে গা ঢেকে দিল। এই সামান্য কাজটা করতে তার ভালো লাগলো। প্রবল ইচ্ছা করতে লাগলো এ ছেলেটার হাতটা একটু ছুঁয়ে দেখতে। মানুষের মনে কেন এরকম ইচ্ছে করে? এই ইচ্ছের নামে কি ভালোবাসা? তাহলে ভালোবাসা ব্যাপারটা কি শরীর নির্ভর? কবি যে বলেন, প্রতি অঙ্গ লাগি তার প্রতি অঙ্গ কাদেরে। এই কথা কি সত্যি? সত্যি হলে খুব কষ্টের ব্যাপার হবে। ভালোবাসার মতো এত বড় একটা ব্যাপারকে দেহে সীমাবদ্ধ করা খুব অন্যায়, খুবই অন্যায়। তবে কেন জানি ভালোবাসা শেষ পর্যন্ত দেহেই আশ্রয় করে। বড় রহস্যময় এই পৃথিবী, বড়ই রহস্যময়। মিলি গায়ে চাদর দিয়ে দিচ্ছে। পাশে মুখ বিকৃত করে দাঁড়িয়ে আছে ফরিদ। সে বলল, এত বড় গাধা আমি আমার লাইফে দেখিনি রে মিলি। একটা ভদ্রলোক আগ্রহ করে তোকে একটা লেখা পড়ে শোনাচ্ছেন, আর তুই বেটা ঘুমিয়ে পড়লি? তোর একটুও লজ্জা লাগলো না? আবার দেখ না, নাক ডাকাচ্ছে, কোষে একটা চড় দেব নাকি? মিলি বলল, বেচারাকে ঘুমোতে দাও মামা, বিরক্ত করো না। আমার কি ইচ্ছা করছে জানিস? আমার ইচ্ছা করছে গাধাটাকে ধরাধরি করে রাস্তায় ফেলে দিয়ে আসি। হঠাৎ ঘুম ভাঙলে একটা শক খাবে, বুঝবে কত ধানে কত চাল। তুমি ঘর থেকে যাও তো মামা। ঘরে প্রচণ্ড মশা, বেচারাকে মশা বিরক্ত করছে। সোফার উপর মশারি খাটিয়ে দেয়া যায় না। মিলি মস্কিটো কয়েল জ্বালিয়ে দিল। রাতে ভাত খেতে খেতে সোভান সাহেব জিজ্ঞেস করলেন, ডাক্তার কি এখনো ঘুমোচ্ছে? মিলি লজ্জিত গলায় বলল, হ্যাঁ বাবা। সোভান সাহেব বিস্মিত স্বরে বললেন, খুবই আশ্চর্যের ব্যাপার। ফরিদ বলল,
দুলাভাই, আমার ধারণা আপনার ক্ষুধা বিষয়ক বইটাতে ঘুম উদ্রেককারী কিছু একটা আছে। আপনি যখন ডাক্তার বেটাকে পড়ে শোনাচ্ছিলেন তখন আমিও 2-3 পৃষ্ঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আমার 3 বার হাই উঠল। সোবহান সাহেব কঠিন চোখে তাকালেন, কিছু বললেন না। ফরিদ বলল, ইনসমনিয়ার ওষুধ হিসেবে এই বই বাজারে ছাড়া যেতে পারে। আমি ঠাট্টা করছি না দুলাভাই, আমি ড্যাম সিরিয়াস। বিলু বলল, চুপ করো তো মামা, চুপ করো, চুপ করো। এই কথা ইদানিং আমাকে খুব বেশি শুনতে হচ্ছে। আমার এটা শুনতে ভালো লাগছে না। সব মানুষেরই কিছু ব্যক্তিগত মতামত থাকতে পারে এবং সেই মতামত প্রকাশের অধিকারও তার থাকা উচিত বলে আমি মনে করি। দুলাভাইয়ের বইটি পড়ে আমার ঘুম আসছে, এটা বলে দুলাভাইয়ের বইয়ের প্রতি আমি কোনো অশ্রদ্ধা প্রকাশ করছি না। বইটির নতুন একটি ডাইমেনশনের দিকে আমি ইঙ্গিত করছি। মিনু বললেন, আর একটা কথা বললে এই ভাতের চামচ দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিব। তা দাও, তবু আমি আমার কথা বলবই। সক্রেটিস ন্যায় কি এ কথাটা বোঝাতে গিয়ে মৃত্যুবরণ করলেন। তাকে হেমলক নামের তীব্র হলাহল পান করতে হলো। আমি ক্ষুধা এবং ঘুম সম্পর্কে বলতে গিয়ে না হয় চামচের একটা বাড়িই খেলাম। সোবহান সাহেব শান্ত গলায় বললেন, খাওয়া দাওয়ার পর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ফরিদ। ফরিদ বলল, জি আচ্ছা দুলাভাই। কথাগুলি অপ্রিয়, তবু আমি ঠিক করেছি কথাগুলি তোমাকে বলবো। জি আচ্ছা। আনিস ছোকরা কি এখনো আসেনি? বিলু বলল, না আসেনি। কোথায় আছে? কোনো খবর পাঠিয়েছে? না। ওকে যেন এ বাড়িতে আর ঢুকতে দেয়া না হয়। যে মানুষ তার 2টি বাচ্চা ফেলে উধাও হয়ে যায় তাকে এ বাড়িতে আমি থাকতে দিতে পারি না। ফরিদ বলল, দুলাভাই, আপনার এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। তোমার সমর্থনের আমি কোনো প্রয়োজন বোধ করছি না। প্রয়োজন বোধ না করলেও সমর্থন করছি। আপনি বোধহয় জানেন না দুলাভাই, যে সত্য এবং ন্যায়ের পিছনে আমি সদা সর্বদা হিমালয়ের পর্বতের মতোই দাঁড়াই। আই স্ট্যান্ড অ্যাজ এ রক। তোমার কি খাওয়া শেষ হয়েছে ফরিদ? জি না, এখন এক বাটি ডাল খাবো। খাওয়া দাওয়ার পর আমি এক বাটি ডাল খাই, ভেজিটেবল প্রোটিন, এটার খুবই দরকার। খাওয়া শেষ হবার পর তুমি দয়া করে আমার ঘরে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। সোবহান সাহেব নিতান্তই অনুত্তেজিত স্বরে যেসব কথা বললেন সেগুলি হচ্ছে, ফরিদ, আমার ব্লাড প্রেশার হচ্ছে 160/95। আমার বয়সে এটাই স্বাভাবিক। কিছুদিন থেকে লক্ষ্য করছি তোমার সঙ্গে খানিকক্ষণ কথা বললেই আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। কতটা বাড়ে তাকে জানতে পারি দুলাভাই? এ পর্যন্ত 2 বার মেপেছি, দেখেছি উপরেরটা হয় 200 আর নিচেরটা 110। বলেন কি দুলাভাই, কোয়াইট ইন্টারেস্টিং। তোমার কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে ইন্টারেস্টিং নয়। আমি চাই তুমি যেন আর কখনো আমার সামনে না আসো। তা কি করে সম্ভব? আমার শ্বশুর সাহেব তোমার নামে আলাদা করে কিছু টাকা আমার কাছে গচ্ছিত রেখে গেছেন। এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিতে পারি। সেই টাকায় বাড়ি টাড়ি কিনে তুমি মোটামুটি রাজার হালে থাকতে পারো। ফরিদ আগ্রহী গলায় বলল, অনেক টাকা নাকি? হ্যাঁ, অনেক টাকা। তবে তোমাকে আমি টাকাটা দিতে পারছি না, কারণ শ্বশুর সাহেব বলেছেন তোমার মাথাটা ঠিক না হলে যেন তোমার কাছে টাকা না দেয়া হয়। তোমার মাথা ঠিক না। হ্যাঁ, আমার মাথা ঠিক না? না। আর আপনারটা 100% ঠিক? আমার মাথা নিয়ে কথা হচ্ছে না, তোমারটা নিয়ে কথা হচ্ছে। ফরিদ হঠাৎ দাঁড়ালো, গাঢ় গলায় বলল,
দুলাভাই, আমি চললাম। আমার কারণে আপনার প্রেশার বাড়বে না। মনে হচ্ছে ফরিদের নিজের ব্লাড প্রেশারও হু হু করে বাড়ছে। মাথার ভেতর প্রলয়কাণ্ড ঘটে যাচ্ছে। মনে হয় এই অবস্থাতেই কবি নজরুল লিখেছিলেন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ফরিদের রাগ অনুরাগ কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না বলে নিজের ঘরে যেতে যেতে নিজেকে অনেকটা সামলে ফেলল। বসার ঘরের সোফায় ডাক্তার হাঁ করে ঘুমোচ্ছে। বেটাকে কষে একটা চড় দেবার ইচ্ছা অনেক কষ্টে দমন করতে হলো। চড়টা দিতে পারলে রাগটা পুরোপুরি চলে যেত। রাগ কমানোর অনেকগুলি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে অন্যের উপর রাগ ঢেলে দেয়া, কিংবা উল্টো দিক থেকে সংখ্যা গোনা। 100, 99, 98, 97, 96। ফরিদ সংখ্যা পদ্ধতি চেষ্টা করল। পদ্ধতি আজ কাজ করছে না। সব দিন সব পদ্ধতি কাজ করে না। চুল ধরে হ্যাঁচকা টান দিয়ে ডাক্তার বেটাকে সোফা থেকে ফেলে দিলে কেমন হয়? ভদ্রতায় বাঁধছে। সমাজে বাস করার এই হচ্ছে সমস্যা। সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হয়। ইচ্ছা করলেও কারোর চুল ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচে ফেলে দেয়া যায় না। ফরিদ মেঘ গর্জন করল, এই বেটা উঠ! ডাক্তার ধর্মড় করে উঠে বসল। তার কাছে সবকিছুই এলোমেলো। এখানে সে কি করছে? ঘুমোচ্ছে নাকি? এখানে ঘুমোচ্ছে কেন? সামনে ফরিদ মামা না? উনি এমন করে তাকিয়ে আছেন কেন? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন মামা? তেমন কিছু করছি না। একটু আগে ভয়ঙ্কর কিছু করার ইচ্ছা করছিল, এখন করছে না। ডাক্তারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফরিদ নিজের ঘরে চলে গেল। ঠান্ডা পানিতে ঘাড় ভিজিয়ে নিতে হবে, তাতে মূল স্নায়ু শীতল হবে। বেশ খানিকটা ক্যাফিনও শরীরে ঢুকাতে হবে, এতেও স্নায়ুর উত্তেজনা খানিকটা কমবে। কাদেরকে চায়ের কথা বলা দরকার। চিনি দুধ ছাড়া কড়া চা, প্রচুর ক্যাফিন দরকার। শুধু ক্যাফিনে কাজ হবে না, গানও লাগবে। এইসব ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত খুব কাজ করে। মেঘের পরে মেঘ জমেছে, এই বিশেষ গানটি রাগ কমানোর ব্যাপারে কোরামিন ইঞ্জেকশনের মতো। পরপর 2 বার শুনলেই রাগ জল। আজ ওই গানটিরও সাহায্য দরকার। আজকের অবস্থা বড়ই খারাপ। ডাক্তারের ঘুম এখন পুরোপুরি ভেঙেছে। সে এই মুহূর্তে বড় ধরনের লজ্জাও বোধ করছে। পুরো ব্যাপারটা এখন মনে পড়ছে। ক্ষুধার উপর লেখা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। কি অসম্ভব লজ্জার কথা! ছি ছি ছি! মিলি নিশ্চয়ই ঘটনাটা শুনেছে। না জানি সে কি ভেবেছে। তাকে নিশ্চয়ই গাধা ভাবছে। রাত এখন প্রায় 1:30। এত রাতে চুপচাপ সোফায় শুয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। কিন্তু আবার খিদেও লেগেছে। ক্ষুধা ব্যাপারটা কত ভয়াবহ তা প্রবন্ধ পড়ে ঠিক বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে। তার মনে পড়ল আজ দুপুরেও তেমন কিছু খাওয়া হয়নি। ঘুম ভাঙার পর থেকে চোখের সামনে শুধু নানান রকম খাবারের ছবি ভাসছে। এই মুহূর্তে যে ছবিটি ভাসছে সেই ছবিটি বেশ অস্বস্তিকর। বিশাল একটা চীনামাটির প্লেট। সেই প্লেটে শিউলি ফুলের মতো দেখতে পোলাও। পোলাওয়ের উপর আস্ত একটা ভেড়ার রোস্ট। রোস্টের বর্ণ সোনালি। এত জিনিস থাকতে চোখের সামনে ভেড়ার রোস্ট কেন ভাসছে সেটা একটা রহস্য। চামড়া ছাড়িয়ে নেবার পর ভেড়া এবং ছাগলে কোনো তফাৎ নেই, তবু কেন শুধু ভেড়ার কথা মনে হচ্ছে? রোস্টটা তো ছাগলেরও হতে পারে। খুট করে শব্দ হলো। ঘরে ঢুকলো পুতুল। তার ঘুম আসছিল না। সে এসেছিল পানি খেতে। বসার ঘরে আলো জ্বলতে দেখে কৌতূহলী হয়ে এসেছে। ডাক্তারকে এত রাতে চুপচাপ বসে থাকতে দেখে সে খুবই অবাক হয়েছে। তবে অবাক হওয়াটা সে প্রকাশ হতে দিল না। সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম। মনসুর বলল, ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছো? এই মেয়েটির সঙ্গে তার অনেকবার দেখা হয়েছে, তবে কখনো তেমন আলাপ হয়নি। মেয়েটা যে এতটা সুন্দর সে আগে লক্ষ্য করেনি। আলাদাভাবে এর নাক, মুখ, চোখ কোনোটাই সুন্দর না, তবু সবকিছু মিলিয়ে মেয়েটাকে দেখতে তো বড় ভালো লাগছে। মনসুর উৎসাহের সঙ্গে বলল, কেমন আছো পুতুল? পুতুল বিস্মিত গলায় বলল, ভালো। আমি ক্ষুধা বিষয়ক লেখাটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাপারটা খুবই অন্যায় হয়েছে। জেগে দেখি সোফায় শুয়ে আছি, মাথার নিচে বালিশ। মশার কামড়ে ঘুম ভেঙেছে? হ্যাঁ, না মশা না, অন্য কোনো কারণে ঘুম ভেঙেছে। আমার মনে হয় খিদের কারণে। প্রচণ্ড খিদে লেগেছে, বুঝলে পুতুল? পুতুল বলল, আপনি বসুন, আমি দেখি ঘরে কি আছে। তোমার কষ্ট করার দরকার নেই পুতুল, তবে ফ্রিজটা খুলে দেখো। ঠান্ডা গরমে কোনো অসুবিধা নেই। আপনি বসুন, আমি দেখি। বাহ, মেয়েটার কথা থেকে গ্রাম্য ভাবটাও তো দূর হয়েছে। মেয়েটাকে বুদ্ধিমতী বলেও মনে হচ্ছে। মনসুরের মনে হলো মেয়েটা কোনো একটা ব্যবস্থা করবেই, কিছু না পেলে দুটো ডিম অমলেট করে নিয়ে আসবে। মনসুরের চোখে আগের দৃশ্য ফিরে এলো, সেই ভেড়ার রোস্ট। তবে তার সঙ্গে নতুন কিছু চিত্র যুক্ত হয়েছে। ভেড়ার রোস্টের উপর এখন মুরগির রোস্টও দেখা যাচ্ছে। আধ ঘন্টা পর পুতুল এসে বলল, খেতে আসুন। খাবার ঘরে খাবার দেয়া হয়েছে। ভাত, রুই মাছের তরকারি, উচ্ছে ভাজা এবং ডাল। সবই গরম, রীতিমতো ধোঁয়া উঠছে। একটা প্লেটে পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2 টুকরো লেবু। হতভম্ব মনসুর বলল, সব কি এখন রান্না করলে? পুতুল হাসতে হাসতে বলল, এত অল্প সময়ে বুঝি রান্না করা যায়? সবই ফ্রিজে ছিল, আমি শুধু গরম করেছি। আপনি খেতে আসুন। পুতুল প্লেটে ভাত উঠিয়ে দিচ্ছে। মিলির ঘুম আসছিল না। একটা মানুষ সোফায় শুয়ে আছে, হয়তো বেচারাকে মশারা ইতিমধ্যে খেয়ে ফেলেছে। একজনকে এই অবস্থায় রেখে ঘুমোতে যাওয়া অসম্ভব ব্যাপার। মিলি নিঃশব্দে বসার ঘরে ঢুকল, সেখান থেকে খাবার ঘরে। খাবার ঘরে কি হচ্ছে? মনসুর খাচ্ছে? কে খাওয়াচ্ছে তাকে? তাকে দুজনের কেউ লক্ষ্য করল না। মিলি পর্দার আড়াল থেকে লক্ষ্য করল দুজন কি সুন্দর গল্প করছে। এত খাতির দুজনের মধ্যে? কই, এই খাতিরের কথা তো তার জানা ছিল না। আবার হাসির শব্দ আসছে, খিলখিল করে নিশ্চয়ই পুতুল মেয়েটাই হাসছে। রাগে মিলির গা জ্বলে যেতে লাগলো, যদিও সে খুব ভালো করেই জানে রাগ করার কিছুই নেই। কেন সে রাগ করবে? তার রাগ করার কি আছে? হাসাহাসির কারণ হচ্ছে ঠিক এই সময়ে ডাক্তার একটা মজার রসিকতা করছিল। রসিকতাটা বানর বিষয়ক। ডাক্তার কখনো রসিকতা করে কাউকে হাসাতে পারে না। এই প্রথম সে একজন গ্রাম্য বালিকাকে মুগ্ধ করল। পুতুল হাসতে হাসতে ভেঙে গড়িয়ে পড়ল। কিংবা কে জানে, এই গ্রাম্য বালিকাটি হয়তো মুগ্ধ হবার অভিনয় করল। ডাক্তার অভিনয় ধরতে পারল না। পর্দা ধরে ঈর্ষায় নীল হয়ে গেল মিলি। তার ভেতরে এত ঈর্ষা ছিল তাও সে জানত না। সে যেভাবে এসেছিল ঠিক সেইভাবে ফিরে গেল। নিজের উপস্থিতি সে কাউকে জানতে দিল না। বানর গল্পের সাফল্যে উৎসাহিত হয়ে ডাক্তার দ্বিতীয় গল্প শুরু করল। পুতুল এই গল্পটিও চোখ বড় বড় করে শুনল এবং একসময় হেসে উঠল খিলখিল করে। ডাক্তার বানর বিষয়ক তৃতীয় গল্প খুঁজতে শুরু করল। তেমন কোনো গল্প মনে পড়ছে না। এই মেয়েটি বানর ছাড়া অন্য কোনো গল্পে হাসবে কিনা তাও বোঝা যাচ্ছে না। রিস্ক নেওয়া ঠিক হবে না, বানর সংক্রান্ত গল্পই মনে করতে হবে। ডাক্তারের ধারণা মেয়েদের ব্রেইন ইউনিডিরেকশনাল। যে মেয়ে বানর সংক্রান্ত রসিকতায় হাসে
সে অন্য রসিকতায় হাসবে না। তাকে বানর বিষয়ক গল্পই বলতে হবে, অন্য গল্প না। নারী জাতি খুব প্রবলেমের জাতি, এক চক্ষু হরিণীর মতো। নাস্তার টেবিলে সোবহান সাহেব বিস্মিত হয়ে বললেন, ফরিদ তুমি যাওনি? ফরিদ তার চেয়েও বিস্মিত হয়ে বলল, কোথায় যাব? তুমি বলেছিলে এ বাড়িতে থাকবে না। ফরিদ টোস্টে মাখন লাগাতে লাগাতে বলল, ভালো মতো চিন্তা করে দেখলাম দুলাভাই, হুট করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। তাহলে মিথ্যা কথা বললে কেন? মিথ্যা কখন বললাম? গত রাতেই তো বললে। বলেছি, ভালো করেছি। এই নিয়ে আপনি দয়া করে এখন ক্যাটক্যাট করবেন না, এমনিতেই রাতে ভালো ঘুম হয়নি। ফরিদ নাশতার প্লেট নিয়ে নিজের ঘরে চলে গেল। সোবহান সাহেব এমদাদ খন্দকারের দিকে তাকিয়ে বললেন, দেশটা নষ্ট হচ্ছে কেন জানেন? দেশ নষ্ট হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে এমদাদের কোনো মাথা ব্যথা নেই। এমদাদ এই মুহূর্তে রুটিতে পুরো করে মাখন লাগাতে ব্যস্ত। দেশ সম্পর্কে ভাববার তার ফুরসত কোথায়? এমদাদ বলল, আমাকে কিছু বললেন? হ্যাঁ। দেশটা কেন নষ্ট হচ্ছে জানেন? জি না। জানতে হবে, এইসব নিয়ে ভাবতে হবে, শুধু মাখন দিয়ে রুটি খেলে হবে না। অবশ্যই অবশ্যই ভাবতে হবে। সোবহান সাহেব কঠিন গলায় বললেন, দেশটা নষ্ট হবার মূল কারণ হলো আমাদের মিথ্যা বলার প্রবণতা। তা তো ঠিকই বলেছেন জনাব, একেবারে ঠিক। জাতি হিসেবেই আমরা মিথ্যাবাদী। অবশ্যই আমরা প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা ভাঙার জন্যে। আসল কথা বলেছেন ভাই সাহেব, লাখ কথার এক কথা। এমদাদ সোবহান সাহেবের প্রতিটি কথায় একমত হতে লাগল। সে সাধারণত কারো কোনো কথাতেই দ্বিমত পোষণ করে না। এমদাদ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছে যে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা পথ হচ্ছে সব কথায় একমত হওয়া। এমদাদ সাহেব। জি ভাই সাহেব। সত্যি কথা বলার প্রবণতা যদি আমাদের মধ্যে বৃদ্ধি পায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই হয়। মিথ্যা মিথ্যা মিথ্যা, চারদিকে শুধু মিথ্যা, এটা দূর করতে হবে। অবশ্যই হবে। সত্যবাদী জাতি হিসেবে আমরা যদি নিজেদের প্রমাণ করতে পারি তাহলে অবস্থাটা কি হবে আপনি কি চিন্তা করে দেখেছেন এমদাদ সাহেব? জি না। আমার গা শিউরে উঠছে। পৃথিবীর লোক জানবে বাঙালি মিথ্যা বলে না, বাঙালি সত্যবাদী। আমাদের আসনটা কিরকম হবে চিন্তা করুন। কত সম্মান, কত... সোবহান সাহেব আবেগে আপ্লুত হয়ে কথা শেষ করতে পারলেন না। বাঙালি জাতিকে সত্যবাদী কি করে করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন। গাঢ় স্বরে বললেন, এমদাদ সাহেব। জি। জিনিসটা নিয়ে ভাবতে হবে। অবশ্যই হবে। চা শেষ না করেই সোবহান সাহেব উঠে পড়লেন। ক্ষুধা অবশ্যই একটি ভয়াবহ ব্যাপার, তবে তারও আগে হচ্ছে সত্যবাদিতা। একটি সত্যবাদী জাতি নিশ্চয়ই ক্ষুধায় কষ্ট পাবে না। এমদাদ নাশতার টেবিলে একা বসে রইল। তার জন্যে ভালোই হলো। একা থাকলে ইচ্ছামতো খাওয়া দাওয়া করা যায়। একটা ডিমের জায়গায় দুটা ডিম নিলে কেউ কিছু বলবে না। এই বয়সে দুটা ডিম খাওয়া ঠিক না। কোলেস্টেরল না কি যেন ঝামেলা হয়, ডাক্তার ছোকরা বলছিল। আরে বাবা, তাহলে আল্লাহ তাআলা ডিম দিয়েছেন কি জন্যে? খাওয়ার জন্যেই তো। আল্লাহ তাআলা তো না ভেবেচিন্তে কিছু দেন নাই। তিনি না ভেবেচিন্তে কিছু করবেন তা কি হয়? মিলিয়ে এসে বলল, বাবার কি নাশতা খাওয়া হয়ে গেল চাচা? হ্যাঁ মা। চা তো শেষ করেননি? হ্যাঁ, সুখী মানুষ, মাথার মধ্যে হঠাৎ একটা চিন্তা এসে গেল, খাওয়া দাওয়া বন্ধ। মিলি চিন্তিত গলায় বলল,
আবার কি চিন্তা? সবাইকে সত্য কথা বলতে হবে, এই চিন্তা। মিলি চিন্তিত মুখে বাবার ঘরের দিকে এগুলো। এমদাদ প্লেটে পড়ে থাকা তৃতীয় ডিমটিও নিয়ে নিল। 2টা খাওয়া গেলে 3টিও খাওয়া যায়। যাহা 52 তাহা 65। এমদাদের মনও আজ খুব প্রসন্ন। কেন প্রসন্ন নিজেও ঠিক বুঝতে পারছে না। পুতুলের কাছ থেকে গত রাতের বর্ণনা শোনার পর থেকে মনটা দ্রবীভূত অবস্থায় আছে। নতুন আশার আলো দেখতে পাচ্ছে। আশার আলো ডাক্তার ছোকরা প্রসঙ্গে। চেষ্টা চরিত্র করে পুতুলের সঙ্গে এই ছোকরাকে গেঁথে ফেলা কি খুব অসম্ভব? এই জগতে অসম্ভব বলে কিছু নেই। এই জগতে সবই সম্ভব। চেষ্টা চালাতে হবে, চেষ্টা।